এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। আজকের ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব সম্পর্কে জানবো এবং এখানে যা যা আমার পরীক্ষার জন্য প্রয়োজন সবগুলো আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করবো। অবশ্যই ক্লাসটা লম্বা হবে না, খুব শর্টের মধ্যেই আমরা বিষয়গুলো জানার চেষ্টা করব। সো তোমরা যারা ক্লাস করতে বসছো প্লিজ তোমরা খাতা কলম নিয়ে বসবা, কোনো নোট থাকলে করে নিবা এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবা। অংশীদার ব্যবসায়ের হিসাব বোঝার আগে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে ব্যবসা আসলে কি। ব্যবসা মানে আমরা জানি যখন একজন ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করে থাকে সেটাকে আমরা ব্যবসা বলি। মুনাফা অর্জন যদি প্রধান উদ্দেশ্য হয় ওই কাজটাকে আমরা ব্যবসা বলতে পারি, যদিও আরও কিছু বৈশিষ্ট্য আছে। কিন্তু যখন একাধিক ব্যক্তি মিলে কোনো ব্যবসা সংগঠন গঠন করে তখন সেটাকে আমরা বলি অংশীদারি ব্যবসা। অর্থাৎ দুইজন মিলে আমরা একটা ব্যবসা গঠন করলাম, সেটাকে বলবো কি অংশীদারি ব্যবসায়। এখন দুইজন হতে পারে, সেটা সর্বোচ্চ 20 জন হতে পারে। যদি ব্যাংকিং ব্যবসা হয়, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে আমরা জানি সেটা সর্বোচ্চ 10 জন হতে পারে। তাহলে এমনি সাধারণত অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ 20 জন অংশীদার থাকবে। নর্মাল যদি ব্যাংকিং ব্যবসা হয় তখন আমরা সর্বোচ্চ অংশীদার বলবো 10 জন। এখন অংশীদারি ব্যবসায়গুলো পরিচালিত হয় বেসিক্যালি একটা আইনের আন্ডারে। সেই আইনটার নাম হচ্ছে অংশীদারি আইন 1932। অংশীদারি আইন 1932-এর আন্ডারে অংশীদারি ব্যবসাগুলো প্রতিষ্ঠিত হয় এবং এই আইন অনুযায়ী একটা অংশীদারি ব্যবসাকে বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হতে হবে না। দেখো আমরা কোম্পানিকে চিনি, কোম্পানি সংগঠন যেগুলো আছে সেগুলোকে অবশ্যই বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হতে হয়, কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হতে হবে না। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে অবশ্যই একটা চুক্তি থাকতে হবে। যে অংশীদার থাকবে অবশ্যই একাধিক মানুষ থাকবে, এই একাধিক মানুষের মধ্যে অবশ্যই একটা কী থাকবে, চুক্তি থাকতে হবে। চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসায় গঠন করা যাবে না। এখন চুক্তির ক্ষেত্রে এসে এই চুক্তিটা 3 টাইপের হইতে পারে। প্রথম চুক্তি হচ্ছে একটা লিখিত চুক্তি হইতে পারে, মানে যে চুক্তিটা সেটা যদি লিখিত হয় তখন আমরা সেটাকে লিখিত চুক্তি বলি। এবং অন্য একটা চুক্তি হইতে পারে মৌখিক চুক্তি, অর্থাৎ কোনো কিছু লেখা ছাড়া আমরা একটা চুক্তি তৈরি করতে পারি, সেটাকে আমরা বলি মৌখিক চুক্তি। লিখিত চুক্তি হতে পারে, মৌখিক চুক্তি হতে পারে, আরেকটা হচ্ছে লিখিত ও নিবন্ধিত হতে পারে। যেটা লিখিত সেটাকে আমরা চাইলে লিখিত ও নিবন্ধিত বলতে পারি। এখন প্রতিটা ব্যবসার ন্যায় অংশীদার ব্যবসাকেও কিছু হিসাব সংরক্ষণ করতে হয়। কিছু হিসাব সংরক্ষণ কেন করতে হয় আমরা জানি, হিসাবগুলো আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেগুলো বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে প্রয়োজন হয়। এই হিসাব সংরক্ষণ করতে গিয়ে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেটা করে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে অথবা আর্থিক বিবরণী তৈরি করে। ঠিক একইভাবে তোমার যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান সেটা থেকে কিন্তু আর্থিক বিবরণী তৈরি করতে হয়। এখন আর্থিক বিবরণী তৈরি করতে গিয়ে আমরা যে সাধারণ এক মালিকানা ব্যবসা পড়ছি, এই এক মালিকানা ব্যবসায়ের বাইরে কিছু আমাদের এখানে প্রস্তুত করতে হয়, সেগুলো সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো। যেমন অংশীদার ব্যবসায় যখন আমরা হিসাব করি, এই হিসাব করতে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় আমরা দেখতে পাই আমাদেরকে 2টা বিষয় অতিরিক্ত করতে হয়। একটা হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব। লাভ ক্ষতি আবন্টন হিসাব কি অবশ্যই আমরা সেটা জানবো, কিন্তু এই লাভ ক্ষতি আবন্টন হিসাব আমাদেরকে অংশীদারি ব্যবসায় অতিরিক্ত হিসাবে করতে হয়। তারপর আমাদের একটা অংশীদারদের মূলধন হিসাব করতে হয়। অংশীদারদের মূলধন হিসাবও কি সেটাও আমরা জানবো, কিন্তু আমরা আপাতত লিখি যে অংশীদারদের মূলধন হিসাব আমাদের প্রস্তুত করতে হয়। কিন্তু এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে গিয়ে আরও আমরা 2টা টাইপে এটা প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, একটা হচ্ছে পরিবর্তনশীল, আরেকটা হচ্ছে স্থির মূলধন পদ্ধতি বা স্থায়ী মূলধন পদ্ধতি। এই 2টা মূলধন পদ্ধতিতে আমরা অংশীদারদের মূলধন হিসাবটা তৈরি করতে পারি। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। জানার আগে আমরা একটু ডিটেলসে আর্থিক বিবরণীটা সম্পর্কে একটু জানি, অর্থাৎ আর্থিক বিবরণী আমরা অংশীদারি ব্যবসায় কীভাবে কাজে লাগাতে পারি। দেখো আর্থিক বিবরণী অংশীদারি ব্যবসায় আলাদাভাবে কোনো কিছুই আসে না। সাধারণত আমরা জানি আর্থিক বিবরণীতে 5টা ধাপে তৈরি করতে হয়। প্রথমে আমাকে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়। এখন এই বিশদ আয় বিবরণী আমরা কী করি, অথবা বিশদ আয় বিবরণী না বলে আমরা যদি সেটা আয় বিবরণী বলি তাও কিন্তু ঠিক আছে। এই বিশদ আয় বিবরণীতে আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আমরা নেট লাভ বের করি। বিশদ আয় বিবরণীতে আমরা নেট লাভ নির্ণয় করি বা বের করি। তারপর আমাদের যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এরপর আমাদেরকে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয়। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা কি করি, আমরা জানি যে মালিকানা সত্ত্ব বিবরণী তখনই তৈরি করতে হয় যখন আমরা দেখতে পাই মালিক হচ্ছে একজন। মালিক একজন হলে আমরা সাধারণত মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি। কিন্তু যদি আমাদের মালিক 2 জনের চেয়ে বেশি হয়, 2 জনের চেয়ে যদি আমাদের মালিক কি হয়, বেশি হয়,
যদি আমরা দেখি যে দুইজনের চেয়ে মালিক বেশি হয়, তখন আমাদেরকে অংশীদারদের মূলধন বিবরণী প্রস্তুত করতে হয়, যেটা আমরা দেখছিলাম এখানে, যে অংশীদারদের মূলধন হিসাব বা বিবরণী আমাদের প্রস্তুত করতে হয়। তাহলে শুধুমাত্র আর্থিক বিবরণীতে মালিকানা সত্ত্বের বিপরীতে আমাদের অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয় কখন? যখন আমরা দুইয়ের অধিক মালিক দেখতে পাই অথবা দুইজন মালিক দেখতে পাই অংশীদারদের মূলধন হিসাব। কিন্তু ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা যদি একটু দেখো যে নেট লাভ আমরা তৈরি করি বিশদ বিবরণীতে, যে কোনো ব্যবসায় বিশদ বিবরণীর মাধ্যমে আমরা যে নেট লাভ বের করি, সেই নেট লাভটা অংশীদারি ব্যবসায় আমরা কি করি? আমরা সাধারণত নেট লাভ বের করা হয় কিভাবে? আয় থেকে ব্যয়টা মাইনাস করে, অর্থাৎ আয় থেকে যখন আমরা ব্যয় মাইনাস করি তখন আমরা লাভ পাই। এখন এই মেইন কাজটা আমরা করি কিন্তু বিশদ বিবরণীতে একই কাজ করি, কিন্তু এটাকে অন্য নামে আমরা ডাকতে পারি, সেটা বলা হয় লাভ লোকসান হিসাব করতে পারি। অর্থাৎ একই কাজ, আমরা সেটাকে জাস্ট বলছি লাভ লোকসান হিসাব। লাভ লোকসান হিসাব করার পর অনেকগুলো বিষয় থাকে যে লাভ লোকসান বিবরণীতে বা লাভ লোকসান হিসাবে সেটা অন্তর্ভুক্ত নাও হতে পারে। যেমন আমাদের অংশীদারি ব্যবসায় মূলধনের সুদ থাকতে পারে। মূলধনের সুদ যদি লাভ লোকসান হিসাবে না আসে বা বিশদ বিবরণীতে না আসে, সেটাকে আমরা বলি যে অসমন্বিত ব্যয়। তারপরে হচ্ছে তোমার উত্তোলনের সুদ থাকতে পারে। উত্তোলনের সুদ থাকতে পারে যেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা আয় এবং এটা হচ্ছে অসমন্বিত আয়, যেটা এখানে লাভ লোকসান হিসাবে আসার কথা ছিল। এবং মূলধনের সুদ একটা ব্যয়, যেটা আমার ব্যয় আসার কথা ছিল, যেগুলো আসেনি। তারপর অনেক সময় বেতন অন্তর্ভুক্ত করা হয় না, কমিশন অন্তর্ভুক্ত করা হয় না। মূল কথা হচ্ছে লাভ লোকসান হিসাবে মালিকের সাথে সংশ্লিষ্ট কোনো আয় অথবা ব্যয় যদি অন্তর্ভুক্ত করা না হয়, সেটাকে সমাধান করার জন্য, সেটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমাকে একটা নতুন বিবরণী তৈরি করতে হয়, যেটাকে আমরা বলছি লাভ লোকসান আবন্টন হিসাব। এটাকে আমরা বলছি লাভ লোকসান আবন্টন হিসাবে। তাহলে আমরা কি করি? বুঝতে পারছি যে মালিকের মূলধনের সুদ, উত্তোলনের সুদ বা এরকম খরচ অথবা আয় যদি সমন্বয় করা না হয়, সেগুলোকে সমন্বয় করার জন্য আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করি। কিন্তু এটা কিন্তু প্রধান উদ্দেশ্য না। এগুলো আনার মাধ্যমে আমরা কি করি? এগুলো আনার মাধ্যমে আমরা দেখি যে সর্বশেষ নির্লাভ কোনটা, যেই নির্লাভটা তুমি মালিকদের মধ্যে বন্টন করে দিতে পারবা, সেই নেট লাভটা কত, সেটাকে আমরা বলছি বন্টনযোগ্য নেট লাভ অথবা বন্টনযোগ্য মুনাফা। এই বন্টনযোগ্য মুনাফাই বের করা হচ্ছে আমার লাভ লোকসান আবন্টন হিসাবের প্রধান উদ্দেশ্য। এটা কিভাবে করি? তাইলে এই যে যেগুলা সমন্বয় করা হয় নাই লাভ লোকসান হিসাবে অথবা বিশদ বিবরণীতে যেগুলো সমন্বয় করা হয় নাই, সেগুলো সমন্বয় করার মাধ্যমে আমরা বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করি। এবং এই কাজটা করা হয় কোথায়? লাভ লোকসান আবন্টন হিসাবে, যেটা আমার এই অধ্যায়ের প্রধান ফোকাসগুলোর মধ্যে একটা।